আসসালামু আলাইকুম। অনুবাদের এই ক্লাসটাতেও আপনাদেরকে স্বাগতম। আমি এই প্রশ্নটি সিলেক্ট করেছি 2015 সালের নিবন্ধন পরীক্ষায় আসা, রিটেন পরীক্ষায় আসা এই প্রশ্নটি আসছে ইংরেজি রিটেনে, সহকারী শিক্ষক ইংরেজি রিটেনে। তো কে আসছে দেখুন, আছে জাপানিরা পরিশ্রমী। তো জাপানিরা পরিশ্রমী এখানে কি আমি আগেই লিখে রাখছি অবশ্য। তাহলে কোন টেন্সের মধ্যে পড়তেছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে, তাই তো? তো চলুন, তাহলে সাবজেক্ট কি? জাপানিরা। জাপানিদেরকে ইংরেজিতে দ্য জাপানিজ বলা হয়। দ্য জাপানিজ আর পরিশ্রমের ইংরেজি কিন্তু ইন্ডাস্ট্রিয়াস। তো ইন্ডাস্ট্রিয়াস যদি আপনাদের মনে ওই মুহূর্তে না থাকে, নাই থাকতে পারে, তখন কি করবেন? হার্ড ওয়ার্কিং। তাহলে দ্য জাপানিজ আর আমার মনে যেহেতু এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াস আছে, আমি ইন্ডাস্ট্রিয়াস দিলাম। যদি আপনাদের মাথায় ইন্ডাস্ট্রিয়াস না আসে, আপনি তখন হার্ড ওয়ার্কিং দিতে পারেন বা অন্য কোনো কিছু দিতে পারেন। অ্যাটলিস্ট দ্য জাপানিজ আর অ্যাক্টিভ দিতে পারেন আপনারা, সক্রিয়। হ্যাঁ, তার মানে এখানে পরিশ্রমের ইংরেজিতে পরিশ্রমই আপনাকে দিতে হবে, ব্যাপারটি কিন্তু তেমনটা নয়। আপনি ভাবানুবাদ করে যে কোনো একটা মানানসই এখানে অর্থপূর্ণ শব্দ দিতে পারেন, এটাই আপনার স্বাধীনতা। এবং এই যে টেন্স চেনার পর পরে যে 2 নম্বর যে কোয়ালিটিটা আপনার মধ্যে থাকা লাগবে, সেটা হলো এই শব্দগুলোকে আপনার কনভার্ট করা, মানে বুঝে ফেলা, চেঞ্জ অনুযায়ী যে কোনো শব্দ এখানে বসিয়ে দেওয়া। চলুন 2 নম্বর বাক্যটা কি আছে? জাপান প্রাকৃতিক সম্পদের দিক থেকে ধনী নয়। তাহলে কে ধনী নয়? জাপান ধনী নয়। তাহলে জাপান ইজ নট ধনী, তাহলে জাপান ইজ নট রিচ। তাহলে কিসের দিক থেকে? প্রাকৃতিক সম্পদের দিক থেকে। তাহলে প্রাকৃতিক সম্পদের দিক থেকে ইংরেজি কি? তাহলে জাপান ইজ নট রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আপনি এই জিনিসটা এইভাবে আপনার মাথায় আসতেছে না, তখন কি দেবেন? ইন দ্য সেন্স অফ ন্যাচারাল রিসোর্সেস, তাই না? তাহলে জাপান, তাহলে জাপান ইজ নট রিচ, ইজ নট রিচ, জাপান রিচ নয়, জাপান ধনী নয় প্রাকৃতিক সম্পদের দিক থেকে। ইন দ্য সেন্স অফ, অথবা ইন ন্যাচারাল রিসোর্সেস, ইন ন্যাচারাল রিসোর্সেস, রিসোর্সেস, জাপান ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল মানে প্রাকৃতিক রিসোর্সেস মানে সম্পদ, একটা সম্পদ নয়, অনেকগুলো সম্পদ, তাই এস হয়েছে। তাহলে জাপান ইজ নট রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ জাপান প্রাকৃতিক সম্পদের দিক থেকে ধনী নয়। তারপরের বাক্যটাকে দেখুন কি আছে? শিক্ষিত ও দক্ষ জনশক্তি তার বড় সম্পদ। এই বাক্যটিও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই তো? তাহলে শিক্ষিত ও দক্ষ জনশক্তি, এটা হলো সাবজেক্ট। তাহলে শিক্ষিত ও দক্ষ মানে এটা হলো অবজেক্ট। কার বড় সম্পদ? জাপানের বড় সম্পদ। তাহলে শিক্ষিত ও দক্ষ জনশক্তির ইংরেজিটা কি? শিক্ষিত মানে হলো এডুকেটেড, আর দক্ষর ইংরেজি হলো স্কিলড, দক্ষ। তাহলে এডুকেটেড অ্যান্ড স্কিলড জনশক্তির ইংরেজি আমরা জানি ম্যান পাওয়ার, মানে জনশক্তি। তো এখানেও আপনার মাথায় ম্যান পাওয়ার শব্দটা আসতেছে না, তখন আপনি কি দেবেন? পপুলেশন দেবেন, বা এরকম অর্থ করার জন্য যে কোনো কিছু একটা দেবেন। জনশক্তির মানে যে জনশক্তি মাথায় আসতে হবে, এইটা কিন্তু কখনোই আপনি কাজটা করবেন না। তাহলে ম্যান পাওয়ার আপনার মানে চিন্তা করতে করতে কিন্তু আপনি যদি বক্তব্য দেন, তাহলে আপনি বক্তব্য অনেকটা থেমে থাকতে হবে। আবার আপনি যদি লিখতে থাকেন, ম্যান পাওয়ার খুঁজতে থাকেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে যাবে। তাহলে এখন শিক্ষিত ও দক্ষ জনশক্তি তার বড় সম্পদ। তাহলে শিক্ষিত, তাহলে এডুকেটেড, এডুকেটেড অ্যান্ড দক্ষ ইংরেজি কি বললাম একটু আগে? স্কিলড। এডুকেটেড অ্যান্ড স্কিলড ম্যান পাওয়ার, আমার মনে আছে ম্যান পাওয়ার, তাই আমি ম্যান পাওয়ার লিখতেছি। আপনারা যে কোনো সব মানানসই শব্দ দিয়ে দিবেন। তো এডুকেটেড অ্যান্ড স্কিলড ম্যান পাওয়ার হয়, তাহলে ইজ হার বড় সম্পদ, বড় সম্পদ লিখে দেন। তাহলে বিগ অথবা মেইন, এখানে মেইন, এই বড় মানে বিগ, মেইন। তাহলে মেইন সম্পদের ইংরেজি কি? অ্যাসেট। আপনি অ্যাসেট লিখতে পারেন, আপনি রিসোর্স লিখতে পারেন, আপনি ওয়েলথ লিখতে পারেন। তাহলে এডুকেটেড অ্যান্ড স্কিলড ম্যান পাওয়ার ইজ হার মেইন অ্যাসেট। এই হার কেন? যে কোনো দেশকে আমরা তো মায়ের সাথে তুলনা করি, তাই তো? এরপরে আমার কি আছে? যে শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে, শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে। তাহলে এটি
আমরা কি বলেছিলাম বা আগের ভিডিওগুলোতে আমি দেখেছিলাম যে এটি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাপান উন্নতি করেছে, মানে জাস্ট উন্নতি করেছে, এখনো কিন্তু এটা পাস্ট হয়ে যায়নি, এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তাহলে জাপান উন্নতি করেছে, তাহলে তাহলে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তাহলে জাপান, সাহায্যকারী ভার্ব কি বসবে? হ্যাজ। মূল ভার্ব কোনটা? উন্নতি করেছে, উন্নতি করা মূল ভার্ব, তাহলে মূল ভার্ব হলো ডেভেলপ। তা ডেভেলপের ইংরেজি কি? সরি, ডেভেলপের পাস্ট পার্টিসিপল কি? ডেভেলপড। অথবা আপনি উন্নতি করেছে, অ্যাডভান্স মনেও কিন্তু উন্নতি করা। তাহলে এখন কি হবে? এখানে যদি ডেভেলপ যদি ধরেন, তাহলে ডেভেলপড দিতে হবে পাস্ট পার্টিসিপল হিসেবে। যদি আপনি অ্যাডভান্স মনে উন্নতি করা ধরে নেন, তাহলে এখানে অ্যাডভান্সড হবে। তাহলে জাপান হ্যাজ ডেভেলপড। কিসের মাধ্যমে? কোনো কিছুর মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে থ্রু হয়। তাহলে জাপান হ্যাজ ডেভেলপড থ্রু, THROUGH, থ্রু মানে মধ্য দিয়ে বা মাধ্যমে। কিসের মাধ্যমে উন্নতি করেছে? থ্রু, শুধু পরিশ্রমের মাধ্যমে। তাহলে শুধুর ইংরেজি অনলি, পরিশ্রমের ইংরেজি কি? অনলি পরিশ্রম হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে এখানে শিল্প না কিন্তু পরিশ্রম। তাহলে জাপান হ্যাজ ডেভেলপড অনলি থ্রু ইন্ডাস্ট্রি হবে এখানে। আসলে কেন এখানে এক্সচেঞ্জটা কেন আসলো? এই অনলিটাকে এখানে আনতে হলো, থ্রুটাকে কেন দিয়ে দিলাম এখানে? বাক্যটাকে শুধুমাত্র সাজানোর খাতিরে। তাহলে জাপান হ্যাজ ডেভেলপড অনলি থ্রু ইন্ডাস্ট্রি, জাপান শুধুমাত্র পরিশ্রমের ফলে উন্নতি করেছে, এর পরিশ্রমের মাধ্যমে উন্নতি করছে। মাধ্যমের ইংরেজি কি? থ্রু, মধ্য দিয়ে বা মাধ্যমে। আমি একটু মিশিয়ে নিচ্ছি উপরের অংশটুকু, কারণ আমি বুঝতে পারছি না যে নিচ পর্যন্ত লেখাগুলো দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, তাই আমি এই পর্যন্ত মিশিয়ে নিচ্ছি, আবার উপরে লিখবো। বাকি কি রয়েছে? জাপান আমাদের দেশের জন্য একটা দৃষ্টান্ত। দৃষ্টান্তর ইংরেজি কি? দৃষ্টান্ত হলো এক্সাম্পল, রাইট? তাহলে সিম্বল হতে পারে, এক্সাম্পল হতে পারে, তা আমরা এক্সাম্পলটা নেব। তাহলে জাপান আমাদের দেশের জন্য একটা দৃষ্টান্ত। তাহলে জাপান ইজ মানে হয়, এ মানে একটি, দৃষ্টান্ত বা এক্সাম্পল। তাহলে জাপান ইজ অ্যান এক্সাম্পল ফর আস, ফর আওয়ার কান্ট্রি, তাই তো? তাহলে চলুন লিখে ফেলি, জাপান ইজ অ্যান এক্সাম্পল, জাপান ইজ অ্যান এক্সাম্পল ফর আওয়ার কান্ট্রি। ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে হলো কান্ট্রির জন্য। জাপান ইজ অ্যান এক্সাম্পল ফর আওয়ার কান্ট্রি, জাপান হলো আমাদের দেশের জন্য একটা এক্সাম্পল। সো দেখুন আমরা আবারও কত সহজে একটি ট্রান্সলেশন করে ফেললাম, শুধুমাত্র বাংলা বাক্যটাকে দেখে কোন টেন্সের মধ্যে ফেলা দেয় ইংলিশে সেই টেন্সের মধ্যে ফেলে দিলাম, এবং ব্যাস হয়ে গেল আমাদের একটা সুন্দর ট্রান্সলেশন। এর জন্য আপনারা সত্যি করে বলুন তো কতগুলো নতুন শব্দ ছিল? একটাও নতুন শব্দ আমার ছিল না, সবগুলো শব্দই পরিচিত। সো ট্রান্সলেশন করার জন্য আমাদের কি দরকার? শুধুমাত্র মানসিক শক্তি দরকার, এবং আমাদের এই দু একটা টেকনিক যেগুলো আমি বলেছি সেই টেকনিকগুলো দরকার। সো আশা করি ট্রান্সলেশনের ভীতি আপনাদের আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এবং আমি এটাও আশা করব যে আপনারা ভবিষ্যতেও আমার ক্লাসগুলোকে শেয়ার করে বা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সো আপনাদের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।